তো এই ডক্টর ইউনূস এই বাটপারটা মানে ওর টার্গেটই ছিল এগুলো। কত বড় হারামি হলে, কত বড় বজ্জাত হলে, কত বড় বদকিসিমের মানুষ হলে একটা মানুষ নোবেল প্রাইজ পেলে, পৃথিবীর এত বড় একটা পুরস্কার পাওয়ার পরে তার এত চিন্তা কেন করতে হবে, এত কিছু কেন চাইতে হবে? তার উপর আবার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, অর্থাৎ দেশের প্রধান হয়ে গেল। তাহলে তারপরেও তার চাইতে হবে, ওই যে কি চাইতে হবে, আদম ব্যাপারী হইতে হবে। তিনি আদম ব্যাপারে লাইসেন্স করলেন, অর্থাৎ অর্থাৎ কুকুর যত পোলাও, কুরমা, পায়েস, কালিয়া, কুত্তা, ভুনা, খিচুড়ি খাওয়ান, ওই গু পেলে তার জিবায় একটা চাট, আমাদের জানবে ভাষা বলে কুত্তা গু পেলে চাটন দিবেই। তো এত বড় সম্মান পাওয়ার পরে, দেশের প্রধান হওয়ার পরও এই বদমাইশ তারপরেও গিয়ে আদম ব্যাপারে লাইসেন্স করে। তো এটা কত বড় হারামি বুঝেন না? সে আসলে সে আদম ব্যাপারী হওয়ারই উপযুক্ত। সে এলো রক্ত চোষা সূক্ষ্ম, সে আদম ব্যাপারী হওয়ার উপযুক্ত। সে দেশের প্রধান হওয়ার উপযুক্ত না। আর নোবেল প্রাইজ তো কোয়ার্টার পাইছে, ওটা তো সে নিজে একা পায় নাই। কেউ কেউ বলে যৌথ পাইছে, যৌথ না, বাংলাদেশে আরেকজন নারী আছে তার সাথে, তার নাম কেউ নেয় না। তার সাথে যে আরেকজন নারী রেখে এই পুরস্কার দেওয়া হয়েছে, সেই নামটা কেউ নেয় না, তার প্রতিষ্ঠানের নাম কেউ নেয় না। মানে ওইখানেও এক বাটপারি। তো এই বাটপারি ইউনূসের এদের, যারা নাকি দেশের প্রধান হলে আদম ব্যাপারে লাইসেন্স করে, তাহলে তাদের আপনি তো সহজেই কিনতেই পারবেন। এই আমেরিকা একটা ভালো মানুষকে চয়েস করছে যে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, সেই জন্য তাকে বেছে নিয়েছিল। আর তার সহকারী, তার ইবনে গোলাম হিসেবে ছিল এই সাংবাদিকেরা, এই পত্রিকার সম্পাদকেরা ছিল গোলাম ইবনে গোলাম। আসলে এই দেশের বহু মানুষ, আমরা তো মনে করি দাড়ি টুপি আলারা আর মিলিটারির এই শুধু রাজাকারগিরি করে, এরাই দেশের স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ চায় নাই, জয় বাংলা স্লোগান এদের বুকে কাঁপন ধরতো। তাদের মধ্যে যে কোট্টায়ালা ইউনুসেরাও আছে, এইরকম এরকম এইরকম মতিউর রয়েরাও আছে, এরাও আছে। এরাও আওয়ামী লীগকে পছন্দ করে না। এরাও সবাই দিন মিলে শেষে, দেশটাকেই বিক্রি করে দিচ্ছে তারা। জি, বিক্রি না শুধু, মানে দেশটা যদি আসলেই বিক্রি করে দিত তাও কিছু লাভ হইতো। গোলামি চুক্তিতে নিয়ে আসছে। মনে করেন বাংলাদেশকে বিক্রি করে দিল, তাও তো কিছু পাওয়া যেত। কিন্তু তারা তো বিক্রি করে নাই, তারা গোলামি চুক্তিতে এনে ফেলেছে আমাদের, আমাদের গোলামির জালে ফেলে দিয়েছে। সারা জীবন গোলাম থাকতে হবে আমাদের। এই হারামিরা, এই তথাকথিত সুশীলেরা, এই সম্পাদকেরা পুরো বাংলাদেশটাকে এখন গোলামের জাতে পরিণত করে ফেলে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার ভক্তরা তো আপনাকে জিন্দাবীর বলে। একজন জানতে চাইছে ফরিদ ভাই ইউনূসের ভবিষ্যৎ কি হবে, বলবেন কি প্লিজ? ইউনূসের ভবিষ্যৎ বলে দিয়েছি তো, পেটে পাড়া দিয়ে পাবলিক গুবাই করে ফেলবে বাংলাদেশে থাকলে। তারা বিচার আচারে নেওয়ার আপনারা সুযোগ পাবেন না ভাই। আওয়ামী লীগ এসে যদি বলে কাউরে কিছু বলবো না আমরা, কিন্তু পাবলিক ইউনূসেরে ছাড়বে না। পাওয়া মাত্রই, আপনাদের মনে নাই গাজীপুরের এক শ্রমিক মাত্র ৬-৭ মাস যায় নাই, কি বলেছিল, ইউনূসের যদি পাইতাম তাহলে ড্যাশ ড্যাশ করে দিতাম। গাজীপুরের এক শ্রমিক বলে নাই? তাহলে ক্ষমতায় থাকতেই যারা এই কথা বলছে মানুষ, সাধারণ শ্রমিক, তাহলে তার যখন ক্ষমতা থাকবে না, যখন এই আমার ভাবির পোলাদের মামা, এই যে মিলিটারি মামা ওয়াকার চলে যাবে, যখন এই তার উপর ছত্রছায়া, বিদেশি পরাশক্তির ছত্রছায়া চলে যাবে, তারপরে পাবলিক কি করবে এখন বুঝে ফেলেন। ভয়ঙ্কর পরিণতি হবে এদের, ভয়ঙ্কর ভয়ঙ্কর। তার একজন গ্রামীণ, লিখেছেন এখানে বাংলাদেশের মিডিয়ার জগৎটাই ডান ও বামের দখলে। এর মধ্যে বামেরা মাঝে মাঝে ডানের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করে। উনি কথাটা ৭৫ ভাগ সত্য বলেছেন। কিন্তু মিডিয়া এখন মৌলবাদীদের দখলে, ভয়ঙ্কর রূপে মৌলবাদীদের দখলে, শুধু ডান আর বাম না। তবে কথাটা সুন্দর বলেছে, এদের মধ্যে বামেরা মাঝে মধ্যে ডাইনের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করে, এবং ভয়ঙ্কর, চমৎকার বলেছেন এই সোহেল মজুমদার শিবর, আপনি ঠিকই বলেছেন, চমৎকার বলেছেন। এবং আপনার আমাদের সাথে না, আমরা আমরা যখন প্র্যাকটিক্যালি মিডিয়াতে ছিলাম, আমাদের এখানে ধরেন জামাত শিবিরের লোকজন ৪-৫ জনকে আমরা চিনতাম কিন্তু, এবং ওরা প্রকাশ করতো। কিন্তু আমাদের আশেপাশে যে এত লোকজন ছিল, সেটা মোটেই আমরা টের পাইনি কিন্তু সেই ব্যাপারে। এবং এটা প্রকাশ এটাই করে না। এটাই তো মুনাফেকের লক্ষণ। সেই জন্য ইসলামের দৃষ্টিতে মুনাফেকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে ইসলাম। কেন? কারণ মুনাফেকেরা আসলে ভয়ঙ্কর ক্ষতিকারক। এরা হলো মুনাফেক, এরা গুপ্ত থাকবে, মুনাফেকি করবে, হিপোক্রেসি করবে। তার জন্য বুঝতে হবে, আমিও তো বুঝতে পারি। আমার সাথে একজন চলতো, ৫ তারিখে জানছি, ৩ তারিখেও আমি জানি নাই সেই যে জামাত করে। ৫ তারিখে যেদিন ঘটনা ঘটে গেল, ৫ তারিখে বিকেল বেলা দেখি তার ছবি আমার একজন পাঠাচ্ছে, কি ফরিদ ভাই, এর সাথে না, আপনার সাথে না, এর দেখতাম, এই যে দেখেন কোন দল করে। আমি চমকে গেছি, এর কোনোদিন আমি জামাত শিবিরের মিছিলে দেখি নাই, জামাত শিবিরের সাথে মিশতেও দেখি নাই তারে, আমি কোনোদিন বসে থাকতেও দেখি নাই। কিন্তু ৫ তারিখ থেকে দেখি সে জামাত, মানে সে আমার সাথে অনেকদিন চলছে, আমি চিনতেই পারিনি।
এরা এরকম গুপ্ত হয়ে থাকে আসলে, মানে এদের চেনা বড় মুশকিল, কারণ এদের গুপ্ত হওয়ার উপায় নাই, কারণ এরা এই যে এখনো গুপ্ত, অর্ধেক কিন্তু গুপ্ত, এই যে দেখতেছেন প্রকাশ্য এসেছে, অর্ধেক কিন্তু তারা গুপ্ত রেখেছে, আওয়ামী লীগের ভিতরে এখনো রেখে দিয়েছে এখনো, আর বিএনপির ভিতরে তো আছে, কোনো সন্দেহ নেই। বিএনপিতে তো 50%, ছাত্র দলে 50% শিবির, যুব দলে 50% শিবির, বিএনপিতে 50% জামাত, এবং এমনকি আওয়ামী লীগের ভিতরে এই মুহূর্তে রয়েছে অসংখ্য অসংখ্য জামাত। আমরা এই কথাতে একজন বলে লিখেছেন আওয়ামী লীগের কোনো মিডিয়া নাই কেন? এটা আওয়ামী লীগের ব্যর্থতা। আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করলাম, আওয়ামী লীগের আমলে এত সুযোগ সুবিধা নিয়েছে মিডিয়ার লোকেরা, কিন্তু আসলে তারা তো ভেতর থেকে তো তারা তা না, ভেতর থেকে তারা আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ ভেবেছিল এগুলো তাদের, কিন্তু না, আদর্শিক ব্যক্তি ছাড়া কেউ শেষ মুহূর্তে থাকে না। তাদের একজন, তার বাপ জামাত, তার মা জামাত, তার বাপ পাকিস্তানে ছিল, তার বাপ তার মা প্রকাশ্য জামাত করে, তার ছেলে শেখ হাসিনা বডিগার্ড কিভাবে হয় বলেন আপনি? সবচেয়ে মজার বিষয়, সেই বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি, আমি বিশ্বাস করি নাই প্রথমে, গিয়ে দেখি জামাত করলো তার বাড়িতে সব ইন্ডিয়ান জিনিস, সবকিছু যা আপনি বাসায় গিয়ে ঢুকেই দেখবেন সব ইন্ডিয়ান জিনিস। তাহলে শেখ হাসিনার বডিগার্ড যদি, সেনাপ্রধান তো অনেক বড় ব্যাপার, তার বডিগার্ড গুলো তো আরো রিস্কি, তাদের তো সবকিছু ডিজিএফ এর রিপোর্ট থাকে। যার বাপ জামাত, যার মা জামাত, যার ভাই জামাত, সেই ছেলেটা কিভাবে শেখ হাসিনার বডিগার্ড হয়, বরং বেঁচে ছিল, এটাই তো বেশি। আমি বিশ্বাস করিনি। আমাদেরই পরিবার, আমার পরিবারের একজন লোক আমাকে বলেছিল এই কথা। এই তথ্য আমি বহু জায়গায় দিয়েছি, আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করাইতে পারিনি। আমরা বিশ্বাস ওই করে যে কি? এর আগে একজন লিখেছিল যে আওয়ামী লীগের মিডিয়া নাই কেন, একজন লিখেছেন আরে ভাই মিডিয়া তো ছিল, সব শালা তো অভিনয় করেছে, কাউকে চিনা যায় না। তিনি চমৎকার বলেছেন, তিনি ঠিকই বলেছেন যে সব ছিল, সব অভিনয় করেছে, এমনকি অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। এই যে দেখেন আপনার যে আরে ময়মনসিং এর আর কি বয়াতি, কদ্দুস বয়াতি লক্ষ লক্ষ টাকা নিল শেখ হাসিনার কাছে চিকিৎসার কথা বলে, কি আপনারা নিল, কত শিল্পী, কত শিল্পী তখন বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেল, শেখ হাসিনার ভক্ত হয়ে গেল। ভাইরে ভাই, রবীন ভাইয়ের সাথে, ভাইরে ভাই, মুক্তিযুদ্ধের বই গাড়ি আমরা করে কত লস, রবীন ভাই লসে, কিস্তির টাকা দিতে পারে না, গাড়ির টাকা দিতে পারে না কিস্তির, কত সমস্যা। আমাদের খাওয়ার টাকা কোনো সময় আমাদের হাওলাত করে নিতে হইতো, কিন্তু আমাদের কোনোদিনই সরকারের একটা টাকা কোনদিন সহযোগিতা করে নাই। কোন আওয়ামী লীগের বড় নেতা এসে বলে না এক কাপ চা খাও, কিন্তু আমরা দেখছি যারা জামাত করে তাদের শুধুমাত্র আওয়ামী লীগের চামচামি তাদের পা চাটতো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধু নিবেদিত হবে সারা দেশে বই নিয়ে ঘুরতাম, বঙ্গবন্ধুর বই গাড়ি নিয়ে, কিন্তু আমাদের একটা ছবি তুলতে দিত না, তাদের সেলফি নিতে দিত না, শরম পাইতো, আমাদের সাথে সেলফি তুলতে ইজ্জত চলে যায়। তারা ভাবছে আমরা না বইয়ের দোকান দেয়, বই সব কি পারে, এটা সেলসম্যানের সাথে ছবি তুলবে। কিন্তু ওইটা ছিল আমাদের আদর্শিক প্রচার। আমরা চেয়েছিলাম, কারণ রবিন ভাই যদি ২-৩ জন লোক রাখে, প্রত্যেকের বেতন দিতে হবে ৩০,০০০, কোথায় পাবে রবিন ভাই বেতন? তার নিজেরই অফিস ভাড়া দিতে পারে না, গাড়ির কিস্তি দিতে পারে না, তার স্টাফের বেতন দিতে পারে না প্রেসের, তাহলে আমাদের কেমনে দিবে? ৩০,০০০ করে দিলে মানে মিনিমাম আমার তো ঘর ভাড়াই ৩৫,০০০ টাকা, সে আমার কিভাবে টাকা দিবে? আমরা লামসাম ভাবে আমরা চলতাম আদর্শিক প্রচারের জন্য, আমরা থাকতাম, আমি, যুবরাজ সহ আরো কেউ কেউ থাকতাম আমরা। আপনি তো যুবরাজকে চিনেন, আমাকে তো আরো কয়েকজন ছিল, নামটা এই মুহূর্তে মনে নেই। আমরা তো যাইতাম, আমরা রবিন ভাই শুধু আমরা খাইতাম, আমাদের গাড়ি ভাড়া দিত আর খাইতাম, আমরা শুধু খাওয়া দাওয়া আর গাড়ি ভাড়া, আমরা এই একজন তার। আপনাকে জানতে জানতে চেয়েছেন দেশের স্বাধীনতা কিভাবে ফিরে পেতে পারি। আমার মনে হয় মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশে সে ৭১-এর মতো পরিস্থিতি বিরাজ করবে। আমরা শুধু ৭১ শুনেছি গল্প, এইবার আমরা ৭১-এর মতো একটা কিছু আমাদের করতে হবে, বিকল্প বোধহয় নাই। আর আমি তো বলেই দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই স্বাধীনতা বিরোধীদের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ, সবাইকে মুখোমুখি হতেই হবে। আমার কেন যেন মনে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, তাদের আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সহ এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর সাথে, এই যে আমার ভাবির পোলা জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, এমনকি মোল্লা মিলিটারি মুখোমুখি হতেই হবে, তাছাড়া উপায় নাই, কোনো উপায় নাই। আপনি ঠিকই বলেছেন, একজন নওয়াব সিরাজের আত্মীয় ঘাতক সেনাবাহিনী ছিল। আসলে আসলে ওয়াকার
জননেত্রী শেখ হাসিনার কতটুকু কাছের আত্মীয়, প্রচার যদিও চলে, কেউ কিন্তু আমাকে বলে নাই যে তার সরাসরি আত্মীয়, অনেক দূরের আত্মীয় রে ভাই, অনেক খুব দূরের বেশি, আত্মীয়, দূরের অনেক দূরের আত্মীয়। আত্মীয়। হুম। শুনেন, মুসলমানদের একটা সুবিধা আছে, মানে কেউ যদি আপনার গোষ্ঠীতে বিয়ে করে সবাই আপনার আত্মীয় হয়ে যাবেন। ধরুন দূরে আমারও অনেক আত্মীয় আছে ভাই, আমিও যদি ক্ষমতায় যাবো না তখন দেখবেন আমার কত আত্মীয় বাড়াই পড়বে। আমি যদি ক্ষমতা পাই কখনো, আমার আত্মীয় দেখবেন অভাব নাই। এখন কিন্তু একটা হারিকেন লাইট খুঁজে পাই না, কিন্তু তখন দেখবেন যে আমার আত্মীয়র অভাব নাই, পত্রিকায় আসবে, আমার আত্মীয়রও দেখবেন, সব জায়গায় পাওয়া যাবে। তখন পুরো পুরো জামালপুরে আমার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাবে, বরিশালে পাওয়া যাবে, কুমিল্লায় পাওয়া যাবে। এখন আমার বাড়িতে আমি আমার আত্মীয় খুঁজে পাই না। এটাই দুনিয়ার নিয়ম ভাই, ক্ষমতায় থাকলে এখানে ভালো বলছেন হয়। ফরিদ ভাই, প্লিজ টক অ্যাবাউট উই নিড an exile government who need another off. চমৎকার একটা কথা, এটা তো আমি আগেই বলেছিলাম যে যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন, কিন্তু আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে একটি এক্সাইল গভর্নমেন্ট ঘোষণা করা উচিত, ফর্ম করে এক্সাইল গভর্নমেন্ট তৈরি করে, কারণ এটা আমাদের গভর্নমেন্ট না, এই ভাবির পোলাদের গভর্নমেন্ট, জামাতে বিএনপির গভর্নমেন্ট, এটা আমাদের দেশের গভর্নমেন্ট না, এটা পূর্ব পাকিস্তানের গভর্নমেন্ট। তাই আমরা গভর্নমেন্ট ঘোষণা করতেই পারি, করা যেতেই পারে। আমি আপনার সাথে একমত, এটা আমি বছর খানিক আগেই বলে ফেলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে একটা এক্সাইল গভর্নমেন্ট ফর্ম করা উচিত। এটা আমি বলেছিলাম, প্রবাসী সরকার গঠন করা উচিত। আমি বলেছি যে একটা অবশ্যই একটা বিপ্লবী প্রবাসী সরকার, প্রবাসী সরকার তো ৭১ ছিল, এইবার নাম দিতে হবে বিপ্লবী প্রবাসী সরকার, বিপ্লবী বাংলাদেশ প্রবাসী সরকার নাম দিয়ে আমাদের মাঠে নামতে হবে, কাজ করতে হবে, সরকার ঘোষণা করে দিতে হবে। কিন্তু যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বর আসছেন, তাহলে মনে হয় যে তার চেয়েও বড় কাজ, কারণ এখন সরাসরি আমরা মুখোমুখি, তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবে, আমরাও ডিসেম্বরে নিজেদের আত্মপ্রকাশ করব, আমরাও যেখানেই থাকি, আমরাও বাংলা মাঠ জমিনে আমরা বের হয়ে আসবো। তাই এখন স্লোগান দিলে কাউকে বিশ্বাস করা যাবে না। এই প্রতারণা এখন নামুক না দেখি, এখন আমার ভাবির পোলারা মিছিল মিটিং করুক, দেখি কয়জন লোক পায়, কারণ তাদের পাঠ পারে, এরা যদি এখন কোরআন গলায় বাঁধতে ঘুরে, তারপরে তো লোকজন এদের সাথে কোরআন, বেদ, বাইবেল তিনটে একবারে, হ্যাঁ, না আপনার সাথে একমত না, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে না, মানে যাবে, যেতে বাধ্য হবে। আপনি ঠিকই বলেছেন, অর্ধেক ঠিক আছে, ফিরে যাবে না, ওটা আমিও বলেছি, ক্যান্টনমেন্টে ফেরত যাবে না। আপনি যেটা বলছেন ওটা আমিও বলেছি, এটা তাদের বাটপারি। জনগণ তাদের ঝেঁটিয়ে বিদায় করবে, জনস্রোতে, জনগণের মিছিলের ঢেউয়ে, এই ওয়াকার মোয়াকার এগুলো সব চলে যাবে। তো এরা চেষ্টা করবে মোল্লাদের দিয়ে একটা ভেজাল করার চেষ্টা করবে, আওয়ামী লীগের সাথে মোল্লাদের ফাইনাল একটা সংঘর্ষ করার চেষ্টা করবে মিলিটারিরা। কিন্তু এবার মোল্লা মিলিটারি ৭১-এ যদি মোল্লারা পরাজিত হয়, পাকিস্তানি মিলিটারি পরাজিত হয়, এইবার তো বাংলাদেশি মোল্লা মিলিটারি এরাও পরাজিত হবে, কোনো সন্দেহ নেই। তো মুখোমুখি হবে, এটা শুনে। আর যেটা আপনি শিরোনামে দেখালেন যে এরা স্লোগান তখন বলেছিল বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, লাল সবুজের পতাকায় বঙ্গবন্ধু কি মুজিব তোমায় দেখা যায়, তারপর বলছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এখন ওই বাটপাড়ার এই স্লোগান দেয়, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। এদের বাটপাড়ি আমরা জানি, এই বাটপাড়ি আমরা সোজা করবো, জনগণ এতে প্রতিরোধ করবে, খুব বেশি দিন নাই। জনগণের মুখোমুখি হইতে হবে, হিসাব দিতে হবে, প্রতারকদের কেউ ছাড়বে না। এই প্রতারকদের শাস্তি বাংলার জমিনে হবেই। যারা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে, রাজাকারদের কবর দেওয়ার কথা বলে, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের কবর দিচ্ছে, মুক্তিযোদ্ধার কবরে আগুন, আর 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 রাজাকার আলবদরদের জন্য শোক প্রস্তাব, বাংলাদেশের জনগণ এগুলো মনে রেখেছে, এবং এগুলো পই পই করে হিসাব নেব আমরা, পাই করে হিসাব নেব। কারো মুরত নাই এটা ঠেকাবে। পৃথিবীর কোন শক্তি এই সমস্ত বাটপা রাজাকার আলবদরদের চেলাচামুন্ডরা বাংলাদেশের সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা, সঙ্গীত, শিল্প, সাহিত্য যে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো আমরা ছাড়বো না, বাংলাদেশের জনগণ ছাড়বে না। আমরা মুখোমুখি হবই তাদের, তারাও আমাদের এখানে মুখোমুখি। এম জামান রাসেল তিনি বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপ্লবী সরকার প্রয়োজন, যা সকল সংশোধনী বাদ দিয়ে ৭২-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। অবশ্যই এই লড়াই আমাদের আগেও ছিল, আমরা বরাবরই বলেছি, গণজাগরণ মঞ্চে আমরা বারবার বলতাম যে ৭২-এর সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমার ধারণা আগামীতে আওয়ামী লীগ ৭২-এর সংবিধান দিয়েই দেশ চালাবে, কারণ তারা বুঝতে পেরেছে যে সাপ বিচ্ছুকে যতই আপনি দুধ কলা খাওয়ান, তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে না, দেশের পক্ষে থাকবে না। সুতরাং এইবার যা ছিল তাই